আসসালামাইকুম, আমি মনির হোসেন রসায়নের আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হলো যে একটি মৌলের একাধিক জারণ সংখ্যা নির্ণয়। আমরা সচরাচর দেখে থাকি একটি মৌলের একটি জারণ সংখ্যা হয়ে থাকে, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এটা আমরা কিন্তু গত পর্বে দেখেছি যে কখনো যেরকম ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা সবসময় প্লাস হয় আর অধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যাটা মাইনাস হয়। কিন্তু আজকে আমরা দেখাবো যে কিছু মৌল রয়েছে যেই সব মৌলের জারণ সংখ্যা একের অধিক হতে পারে। তো চলো আজকে দেখি কোন মৌলগুলোর জারণ সংখ্যা একাধিক হয় এবং কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রথমে একটি মৌল লিখে রাখছি অক্সিজেন। তো অক্সিজেনের জারণ সংখ্যা আমরা তিনটা লিখে রাখছি, -2, -1, -1/2। আমরা গত পর্বে দেখেছি যে 2, 10, 18 এটার সাহায্যে আমরা যে কোনো মৌলেরই জারণ সংখ্যা বের করতে পারি। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তো সেই অনুসারে এটা 10-এর কাছাকাছি, 10-এর চেয়ে 2 কম, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা স্বাভাবিক -2 হয়। এছাড়াও অক্সিজেনের আরো জারণ সংখ্যা দুটো রয়েছে, একটা -1, একটা -1/2। আমরা কিভাবে বুঝবো যে একটা যৌগ দেখে যে এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, -1 না -1/2? আমরা একটা যৌগ লিখছি KO2 H2O2 H2SO4। আমরা এখানে তিনটি যৌগ লিখছি। এই তিন যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা 3 রকম ব্যবহৃত হয়েছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই কোন যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা কত। তো প্রথমে আমরা এই নিচ থেকে দেখি যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা এই যৌগের মধ্যে -1/2। এখন আমি কি করে বুঝবো যে এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? এর জন্য আমরা কিছু টেকনিক দেখব। কেমন? প্রথমত এই যে অক্সিজেনের পাশে যে মৌল থাকবে তার পাশে কোনো সংখ্যা থাকবে না। যেরকম 12 ফরম্যাট হবে, ফরম্যাটটা হবে 12। যেরকম প্রথম মৌল যে থাকবে তার পাশে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। আর অক্সিজেন থাকবে দুইটা, তাহলে সংখ্যা দাঁড়ালো কত? 12। তাহলে যদি কখনো এরকম 12 ফরম্যাট দেখা যায় তাহলে সেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। আরেকটা বিষয় লক্ষ্য করব যে প্রথম মৌলটা থাকবে সেই মৌলটার যোজনী আবার একযোজী মৌল হতে হবে। যেমন পটাশিয়াম 19 নাম্বার মৌল, 18 সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে পটাশিয়ামের যোজনী 1। তাহলে আমরা কোনো অক্সিজেন যুক্ত যৌগের যদি জারণ সংখ্যা -1/2 হয়, আমরা দুটো জিনিস লক্ষ্য করব। এক, যে দেখবো যে 12 ফরম্যাট হয়েছে কিনা। দেখো এখানে পটাশিয়ামের কাছে কিছু নাই, মানে 1 আছে, আর অক্সিজেনের কাছে 2 আছে, তাহলে এটা কিন্তু 12 ফরম্যাট মানছে। দ্বিতীয়ত এই যে প্রথম যে মৌলটা থাকবে সেটা কিন্তু একযোজী হতে হবে। তুমি পটাশিয়ামটা দেখো, এর যোজনী কিন্তু 1, তাহলে এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। চলে আসো উপরে যৌগে। আর এটা এই যাদের যোজনী হাফ হয় এদের একটা নাম আছে, সুপার অক্সাইড বলা হয় তাদেরকে। আচ্ছা, আরেকটা দেখো এখানে এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তাহলে আমি বুঝবো কি করে? ঠিক এখানে আমরা একটা ফরম্যাট অনুসরণ করব। এই যৌগটার ফরম্যাট দেখো 22, মনে হচ্ছে 22 হয়ে আছে। দেখো যেখানে অক্সিজেনের পাশেও 2 থাকবে, পার্শ্ববর্তী যে মৌল থাকবে তার পাশে সংখ্যা 2 থাকবে। 22 এর ফরম্যাট দেখো, এখানে 22 এর ফরম্যাট থাকার কারণে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। এখানেও আমরা প্রথমেই আগেকার নিয়ম অনুসারে দেখব, প্রথম যে মৌলটা হবে সেটা কিন্তু একযোজী হতে হবে। এখানে কিন্তু হাইড্রোজেনের যোজনী 1। ঠিক এখানে আমরা দুটো বিষয় দেখব, এক দেখব 22 আর এক দেখব হলো প্রথম মৌলটা একযোজী কিনা। যদি এই শর্ত মানে তাহলে সেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। আর যদি 12 ফরম্যাট মানে তাহলে হবে -1/2। এই দুটার বাহিরে যত আছে পৃথিবীতে যৌগ সবগুলোর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, মানে স্বাভাবিক। এটা কিন্তু অক্সিজেনের একদম স্বাভাবিক জারণ সংখ্যা। তো আমরা এইভাবে অক্সিজেনের তিনটা জারণ সংখ্যাকে কি করতে পারি, আমরা একটা যৌগ দেখেই আমরা বলতে পারবো যে এটা সুপার অক্সাইড। আচ্ছা, আরেকটা কথা যে এইটাকে আবার কিন্তু পার অক্সাইড বলা হয়, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1, এটার নাম কিন্তু পার অক্সাইড। তাহলে আমরা যৌগ থেকে বলতে পারবো কোনটা সুপার অক্সাইড, কোনটা পার অক্সাইড আর কোনটা সাধারণ অক্সাইড। এবার আসো আমরা একটু হাইড্রোজেনের ক্ষেত্রে দেখব। দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা দুইটা হতে পারে, একটা +1 একটা -1। এখন আমি যৌগ দেখে বুঝবো কি করে যে কোন যৌগের মধ্যে এটা +1 হবে আর কখন -1 হবে? খুবই ইজি, দেখতে থাকো। এই যে +1, হাইড্রোজেন যদি কখনো অধাতুর সাথে যুক্ত থাকে, হাইড্রোজেন যখন অধাতুর সাথে যুক্ত থাকবে তখন হাইড্রোজেন নিজেই ধাতুর মতো আচরণ করবে। আর হাইড্রোজেন যত ধাতুর মতো আচরণ করবে তত হাইড্রোজেনের জারণ সংখ্যা কি হবে? প্লাস, কারণ আমরা জানি ধাতুর জারণ সংখ্যা প্লাস হয়। তো এখানে যেমন আমরা একটা উদাহরণ যদি নিই, HCl, দেখা যাচ্ছে এখানে ক্লোরিন অধাতু,
এই যে অধাতু আর হাইড্রোজেনটা কি এখানে ধাতুর মতো আচরণ করবে, মানে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। সেম ভাবে আমরা যদি নিচেরটাতে আসি, হাইড্রোজেন যখন ধাতুর সাথে থাকবে তখন সে নিজেই অধাতুর মতো আচরণ করবে, আর আমরা জানি অধাতুর জারণ সংখ্যা মাইনাস হয়। আমরা একটা উদাহরণ দেখি, NaH। দেখো এখানে হাইড্রোজেনটার পাশে যে মৌলটা রয়েছে সোডিয়াম, এটা একটা ধাতু। যাদের নামের শেষে আম থাকে তারা ধাতু হয়, আর যাদের নামের শেষে আম থাকে না তারা অধাতু হয়। যেহেতু সোডিয়ামটা এখানে ধাতু, ধাতুর সাথে হাইড্রোজেন বসছে, তাহলে এখানে জারণ সংখ্যা হবে -1। তাহলে আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা দুটো পেলাম, একটা +1 একটা -1। +1টা কখন হবে? যখন হাইড্রোজেনটা ধাতুর সাথে বসবে তখন সে যখন ধাতুর সাথে বসবে তখন সে -1 হবে, আর যখন অধাতুর সাথে বসবে তখন +1 হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা মৌল লিখে রাখছি, কার্বন। কার্বনেরও জারণ সংখ্যা দুইটা হয়, একটা +4 একটা -4। ঠিক হাইড্রোজেনের ফরম্যাট হবে। এই কার্বন যখন অধাতুর সাথে থাকবে তখন তার হবে হলো +4, আর যখন ধাতুর সাথে থাকবে তখন হবে -4। তো দেখি আমরা একটা করে উদাহরণ দেখব। অধাতুর সাথে যদি আমরা দেখতে চাই তাহলে দেখি CO2 কার্বন ডাই অক্সাইড। দেখো এই যে কার্বনের সাথে অক্সিজেন যে মৌলটা রয়েছে, অক্সিজেনের নামে শেষে কিন্তু আম নাই, অতএব অক্সিজেন একটা অধাতু। আর অধাতুর সাথে থাকার কারণে এখানে কার্বনের জারণ সংখ্যা হবে +4। ঠিক আছে, আমরা একটা ধাতুর সাথে দেখি, CH4 মিথেন। এই যৌগের মধ্যে দেখো আমরা একটু আগে কিন্তু শিখে এসেছি যে হাইড্রোজেন যখন অধাতুর সাথে থাকে তখন হাইড্রোজেন নিজেই ধাতুর মতো আচরণ করে। তো হাইড্রোজেন এখানে ধাতুর মতো আচরণ করলে তাহলে কার্বন হয়ে যাচ্ছে অধাতু, তাহলে অধাতু হওয়ার কারণে এখানে -4। এইভাবেই তিনটা মৌলের কিন্তু একাধিক জারণ সংখ্যা হয়ে থাকে। আমরা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করলে একটা যৌগ দেখে ওই মৌলটার যে জারণ সংখ্যা কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা কিন্তু জারণ সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট রসায়নের জন্য। জারণ বিজারণ যুগপৎ বা অনেক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই মানগুলো প্রয়োজন হয়। আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।